আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো নাহিদ ইসলাম যেটা বলতেছিলেন যে বিএনপির সবাই প্রশাসনে আছে আর কি, প্রশাসন দখলে আর কি বিএনপির, এমন একটা ভাব। তো আমি আসলে আমার আগের ভিডিওগুলোতে বলছি আর কি যে আওয়ামী লীগের সবাই, আওয়ামী লীগের অলমোস্ট মানে একটা বড় সংখ্যক, মানে আমরা তো মনে করি যে এটা 90%, 95%, মানে সবাই আওয়ামী লীগের লোকজন আছে আর কি প্রশাসনের মধ্যে। তো এটা একটা মানে তারা রেখে দিয়েছে, এমন না যে আওয়ামী লীগের এদেরকে তারা সরাতে পারতো না আর কি। আমরা দেখছি যে বিভিন্ন সময় সারদা আলুসের কিছু রিক্রুটমেন্ট হচ্ছিল এবং এগুলি পূর্ণ ব্যাচের আওয়ামী লীগের রিফারেন্সে, এবং ওখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে একেবারে সরাসরি উনি চলে গেছিলেন তাদেরকে বরণ করার জন্য। এবং মানে এটা রাজশাহীর যে সমন্বয়ক যিনি ছিলেন, উনি সেই দাওয়াত প্রাপ্ত ছিলেন ওই অনুষ্ঠানে, এবং উনি কিন্তু বলেছিলেন যে না, এখানে পুরনো যে ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের রিক্রুটমেন্টের লোকজন নিয়োগ করা হচ্ছে, আমি যাব না। এবং উপদেষ্টা, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বাধ্য উনি ফিরে আসেন, এবং তারপর আমরা দেখছিলাম যে এই ব্যাচগুলার কিছু কিছু মানে স্ক্রিনিং বা বাদ দেওয়ার এসব ব্যাপার আর কি। তো মানে আওয়ামী লীগের আসলে লোকজন মানে তাদের সাথে একটু সখ্যতা আছে। এবং নাহিদ ইসলামের যে গতকালকের যে ডিসিশন যে মানে সব জায়গা থেকে ওনারা আহ্বায়ক চাচ্ছেন আর কি, লোকজন চাচ্ছেন, এবং সেখানে 40 বছরের একটা বার তৈরি করে দেওয়া হচ্ছে আর কি। তো এইগুলি থেকে আসলে মানে অনেকেই ধারণা করেন যে আওয়ামী লীগের উচ্ছিষ্ট যারা ছিলেন, যাদের সাথে হয়তো নেগোসিয়েশন হচ্ছে আর কি, এর মধ্যে অনেকে বলতেছেন যে কুমিল্লার আসিফ মাহমুদ সাহেব একটা অলরেডি দৃষ্টান্ত অনুসরণ করেছেন একজন আওয়ামী ব্যবসায়ীকে তাদের পক্ষে নিয়ে আসা, এবং সেই সুবাদে সেখানকার পুলিশ প্রশাসনের সমস্ত রদবদল করে একেবারে আওয়ামী লীগের লোকজনদের এস্টাবলিশ করা আর কি, এবং পুনর্বাসন এভাবেই করা হচ্ছে। এবং এই কুমিল্লার আসিফ মাহমুদের এই রোল মডেলটা এটা সারা বাংলাদেশে করা হবে, এটা অনেকে ভাবছেন আর কি। এবং যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলতেছেন যে এই আহ্বানে কি আওয়ামী লীগের মানে একেবারে খুব সুবিধাবাদী যারা আছেন তারা ছাড়া কি এনসিপি যেটা আছে, নাগরিক কমিটি পার্টি, জুলকার নাইন সাহেবের খুব ঘনিষ্ঠ একজন তাসনিম খুলি সাহেব, উনি ওনার পোস্টে বলেছিলেন যে কয়েকদিন পরপর ভূতের সওয়ার আছে আর কি এই দলটার উপরে, এবং কয়েকদিন পরপর কিছু ঘটনা ঘটানো হয়, এবং এটা একেবারে ন্যাশনাল কমিটি পার্টির মতো হয়েছে আর কি। তো দেখেন মাহফুজ আলম সাহেব উনি কি করলেন আর কি। দেখেন উনি আমরা জানি কি বলে তার নিয়োগ হয়েছিল বিশেষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে, এবং এটা 28শে আগস্ট 2024, হ্যাঁ, এরকম একটা নিউজ আসছিল। এবং তারপরে আমরা নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম, এটা নিয়েও একটা যুগান্তরের নিউজ দেখতেছি 25 ফেব্রুয়ারি। তো আমার ধারণা ছিল যে তথ্য বিষয়ে রেডিও টেলিভিশন বা ওই যে উইকিপিডিয়াতে যদি মাহফুজ আলম সাহেবের পরিচয় জানতে চান, তো সেখানে মাস্টার মাইন্ডের একটা শব্দ আছে আর কি। তো মানে দে লাভ দিস টাইপ অফ আর কি ওয়ার্ডস আর কি, হ্যাঁ। তো আমরা ওনাকে মাস্টার মাইন্ড হিসাবে চিনি, আমরা আসিফ মাহমুদকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি, বাট এই মাহফুজ আলম সাহেব একটু আড়ালে ছিলেন আর কি। তো আমি হঠাৎ করেই মনে হচ্ছিল যে মাহফুজ আলম সাহেব এখন কোথায়। তো দেখেন এখানে উনি তুরস্কে ভিজিট করতেছেন, মানে ডেফিনেটলি সরকারি হয়তো কোনো কাজে বা কোনো কনফারেন্সে গেছেন। কেন গেছেন এটা জানার অতটা রিসার্চ করে কিছু পাইনি আর কি। তো ওখানে আমার খুব বড় রকম একটা মানে মনোযোগ আকর্ষণ হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টাইমস এরকম একটা নিউজ দিয়েছে এপ্রিল 15 তারিখে যে তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন মাহফুজ আলম। মানে আদার ব্যাপারই জাহাজের খবর নেওয়া, এটা কেমন একটা ব্যাপার না? তথ্য উপদেষ্টা উনি রকেট সানের মধ্যে কি করতেছেন ওখানে? মানে আমাদের খুব কষ্ট হয় কি জানেন, এখানে একটা ছবি দেখতেছি, এখানে নিচে বলতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম সম্প্রতি তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন। এ নিয়ে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। কি দরকার তথ্য? আমি আসলে বারবার বলতেছি যে আসলে ডক্টর ইউনূস বোধহয় নিজেই চাচ্ছেন উনি বিতর্কিত হয়ে যান। মানে এখনো আমরা দেখছি যে বিএনপির যারা মিটিং করেছিলেন, তারা মিটিং করে এসে ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যারা গিয়েছিলেন আর কি, তারা বলতেছেন যে তাকে সহযোগিতা করবে। তো তথ্য উপদেষ্টার ওখানে রকেট সানের সাথে কি কাজ আমি তো বুঝলাম না, আমজনতা হিসাবে আমার প্রশ্ন আর কি, হ্যাঁ। তো এটা একেবারেই খুব মানে কেমন জানি লাগছে। এখানে দেখেন নিউজের ভিতরে বলতেছে যে সেখানে তিনি লিখেছেন, একটা পোস্টও দিছে আর কি ফেসবুকে, তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা অ্যানাডোলু এজেন্সিজ এর ব্যবস্থাপক শেরদার কারগোজ এবং
তুর্কি রকেট ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অস্ত্র তৈরিকারক প্রতিষ্ঠান রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনজির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম। তো এখানে না আমি আসলে মানে একটা কথা আমরা শুনছিলাম না যে ছেলের হাতে লোহা শয়তানে মারে ডট ডট। তো ভাই এরা একেবারে টিনেজার, এখনো আমরা দেখছি যে 9 মাসে এই নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সাহেব, মানে যেহেতু মাহফুজ আলম সাহেব আইনের ছাত্র ছিলেন, এটার সাথে ওই ডক্টর আসিফ নজরুলেরও কানেকশন আছে, এগুলো আমরা মনে করি। তো এই ঢাকা ইউনিভার্সিটির কোটা যারা উপদেষ্টা আছে, তো এটা তো আসলে মানে ডক্টর ম্যাজিক্যালি একটা ম্যাজিক দেখাই দিচ্ছেন, এবং এটা মানে ভারতকে কেন্দ্র করে, ভারতকে বিভিন্ন সময় উনি টিপ্পনী করেছেন বা এমন এমন কথা বলেছেন যেটাতে ভারত একেবারে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এবং এটাতে আসলে আমরা আমোদ ফুর্তি করেছি। তো দেখেন এইটা কি একটা প্ল্যান, মানে এনসিপির ছাত্ররা তো ওখানে এখনো আছে, আসিফ মাহমুদ ওইদিকে কুমিল্লা নিয়ে ব্যস্ত, আবার মাহফুজ আলম সাহেব শুধু কি মানে এখানে ওরা রকেটসানের সাথে কথা বলেছেন। দেখেন তুরস্কের উপরাষ্ট্রপতির সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ, মানে খুব অস্বস্তিকর ব্যাপারটা। হ্যাঁ, এখানে একদম মানে এই জায়গাতে তো আসলে আমাদের তৈরি হোসেন সাহেবের যাওয়ার কথা আর কি, বা পররাষ্ট্রের দপ্তরের এইসব জায়গা থেকে। তো তথ্য মন্ত্রণালয়ের যে ডিভিশন আছে সেখানে না যাবেন উনি মাহফুজ আলম সাহেব, তথ্যমন্ত্রী। তো এখানে আমি আরও একটা নিউজের রেফারেন্স আমি আপনাকে দিই, আমাদের সময় .com এখানে একটা নিউজ দিয়েছিল 30শে জানুয়ারি, পুরনো। তো এইটা ওই ট্রাম্পের যখন মানে শপথ নেওয়া বা ওই সময় আর কি, তো একজন তাদের পারিবারিক ব্যবসায়ী মানে বিলিনিয়ার একদিনের সফরে বাংলাদেশে আসছিলেন, এবং আশিক চৌধুরী সাহেবের বিডার সাথে একটা মিটিং করেছিলেন, ওই মানে আমাদের প্রধান উপদেষ্টার সাথে উনি দেখা করেছিলেন। তো এই মিটিংয়ের মধ্যে বিডাতে আমরা দেখছিলাম যে মাহফুজ আলম সাহেব এবং জামাতের আমির সাহেবের মানে দৌড়ে চলে যাচ্ছেন একটা মধ্যাহ্ন ভোজন বা এরকম কিছু ছিল সেখানে আর কি। তো এখানে এই টাইটেলটা এরকম ছিল যে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব নিয়ে ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেনেট্রি বিচ, মানে উনি আসছিলেন আর কি একদিনের সফরে। তো এখানে ভিতরে বলা হচ্ছে যে উন্নয়ন জ্বালানি সহ বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনেট্রি বিচ। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা সৌজন্যে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে তিনি জানান, আমেরিকার নেতৃত্বে পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। তো এখানে আমি মানে জেনেট্রি বিচ উনি কি বলেছেন, যে উনি বলেছেন যে শান্তি সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে, তারপর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসায় বাংলাদেশ সারা বিশ্বে এই ব্যবসা বাণিজ্যের অপরচুনিটি কী কী আছে এইসব দেখার ব্যাপারে আর কি। হ্যাঁ, তো মধ্যাহ্ন ইম্পর্টেন্ট এই জিনিসটা, মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির, জামায়াতের মানে মানুষ ওখানে ছিল আর কি। তো আমরা রিসেন্টলি যেটা দেখছি যে ডক্টর শফিকুর রহমান সাহেব মানে জামাতের একেবারে কর্ণধার আর কি, উনি লন্ডনে ভিজিট করছিলেন এবং বেগম খালেদা জিয়াকে উনি দেখতে গেছিলেন, তারেক রহমানের সাথে কথা হয়েছে আর কি, এবং উনি ফিরে আসার পরে জলদি মানে রমজানের আগে নির্বাচন যা চেয়েছেন আর কি। এবং ঠিক একদিনের পরেই ওনাকে আমরা আবার শর্ত জুড়ে দিতে দেখছি যে মানে আইন আদালতের বিচারের ব্যাপারটা হইতে হবে, তারপর সংস্কার হইতে হবে। সংস্কার তো এক সপ্তাহের মধ্যে মানে একটা মানে ট্রিটি করে এটা সিগনেচার করে এটা রেখে দেওয়া যায় আর কি। তো এই যে নাহিদ ইসলাম সাহেবের আবার হুমকি যে আপনারা সংস্কার যদি না হবে, সংস্কার মানে আপনাদের কথাবার্তা তো আসলে কেউ মানবে না। আপনাদের কথাবার্তা যেগুলো আছে, আপনারা সংবিধান পাল্টাতে চান, আপনারা দেশের নাম পাল্টাতে চান, নাগরিকের ধর্ম পাল্টাতে চান, এই সমস্ত কিছু আপনারা ওই ইলেকশনে যাবেন, নির্বাচনে যাবেন, জনগণকে বুঝাবেন, জনগণ যদি ম্যান্ডেট দেয় আপনারা সরকারে এসে আপনারা করবেন। এটা তো গণতান্ত্রিক একটা চর্চা। মানে বাইডেন প্রশাসনে যেগুলি ছিল ট্রাম্প এসে সব চেঞ্জ করে দিচ্ছে, এটাই তো নিয়ম। ইলেকশনে জিততে হবে, এখন আপনারা রাস্তার আন্দোলনের হুমকি দেন, এটা তো ঠিক না। তো এই জামাতের সাথে এনসিপির আবার কানেকশন আছে, এটা আমরা জানি আর কি। এবং এই নিউজের মধ্যে এটা দেখেন যে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জেনেট্রি বিচ। তাহের বলেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাসিলিটি কি আছে সেটা স্টাডি করার জন্য তারা মূলত মিনারেলস এক্সপ্লোরেশন অফ গ্যাস এসব বিষয়ে বেশি ইন্টারেস্টেড, মানে এক্সপ্লোরেশন এইসব নিয়ে
গ্যাসের ব্যাপারে আর কি। এ সময়ে উপদেষ্টা মাহফুজ আলম বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জেনেটিভ রিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত, মানে মাহফুজ আলম সাহেব যেটা বলছে যে বিনিয়োগ সংক্রান্ত বিষয় জেনেটিভ রিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। উনি ওখানে গিয়ে কি করে, মানে আমরা তো আসলে এই নিউজগুলো আমাদের চোখের সামনে আসছে কিন্তু আমরা কখনো মানে কোশ্চেন রেজ করিনি। কিন্তু দেখেন রকেটসনের এই বিষয়টা নিয়ে কিন্তু মানে আমরা একটু ওরিড, কারণ আমরা শুনতেছিলাম যে কিছুদিন আগেই বাংলাদেশ আর্মির কিছু মানে কি বলে তুরস্কের তৈরি কিছু জিনিসপত্র এগুলি আসে আর কি সেনাবাহিনীতে ব্যবহারের জন্য। এবং দেখেন গদি মিডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি বলে আসছে যে জঙ্গির সাথে জড়িত মাহফুজ আলম সাহেব এবং বাংলাদেশের সেনাবাহিনীকে চালায় আর কি উনি। তো এইসব আসলে বিতর্কিত একটা ব্যাপার। এবং দেখেন তথ্য উপদেষ্টা ওখানে আছে আসিফ মাহমুদ, এগুলো কিন্তু আসলে ডক্টর ইউনূসের অনুমতি পারমিশন ছাড়া হয় না। তো ওখানে এইসব ডিল যদি হয়, বাংলাদেশ যদি এরকম রকেটসনের কাছ থেকে ধরেন আরও বড় কিছু রকেট আনলো বা ট্যাঙ্ক আনলো বা আধুনিক, আমরা শুনতেছি যে কি বলে ড্রোন অর্ডার দেওয়া হয়েছে আর কি। তা আমি জানি না আসলে সরকারি যে এই প্রত্যেকটা আগের সরকারগুলোতে আমরা দেখছি, বিশেষ করে শেখ হাসিনার সরকারে যে প্রত্যেকটা পারচেজের মধ্যে দুর্নীতি হইতো। এখন হয়তো এনসিপি ওরা নিজেরা করবে না, জামাতের সাথে মিলে করবে। এবং জামাতের সি টিম হিসাবে তো এই দলটা প্রতিষ্ঠিত, অনেকে বলেন আর কি, আপনারা রাগ করেন না আমার উপরে। এবং এই বি টিম হচ্ছে যে এবি পার্টি এবং সি টিম হচ্ছে এইটা এনসিপি। তো এইগুলো আসলে একটু টেনশনের বিষয়, কারণ এক একটা ডিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল হয় এবং এখানে যদি 1%, 2%, 5% কমিশন যদি মানে এনসিপির লোকজনের হাতে চলে যায়, তো আসলে তো তারাই এই কারণে দীর্ঘায়িত করতে চায়, মানে লম্বা একটা সময়। এবং দেখেন মানে ভারতের সাথে আমরা তো জানি যে ভারত আমাদের শত্রু, মানে শত্রু দেশ। এবং জেনে শুনে কি প্রভোগ করা হচ্ছে কিনা ভারতকে, যে উত্তেজিত করা এবং ওই পার থেকে কিছু আসলে পরে আবারও একটু সেনাবাহিনীর মানে ক্রয় এবং এগুলি দৌড়াদৌড়ি, তো এইসব কাজে তো আমাদের সেনাবাহিনী আছে। তো ওখানে রকেটসনে মাহফুজ আলম যাবে কেন, মানে এটা একটা বড় কোশ্চেন আমার কাছে। আসলে আমার মনে হয় যে সরকারের এইসব জিনিস ব্যাখ্যা দেওয়া জরুরি আর কি, কারণ এগুলা তো আসলে ব্যাখ্যা হয় না। আসিফ নজরুল সাহেবকে একবার বলতে শুনছিলাম যে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, মানে প্রশ্ন করা হচ্ছিল যে আওয়ামী লীগের পালিয়ে গেল কেন বা তাদেরকে ধরা হচ্ছে না কেন। তো উনি বলতেছিল যে দেখেন এটা তো আমি আইনের মন্ত্রী, আমি তো কি বলে স্বরাষ্ট্র নিয়ে কিছু কইতে পারব না। তা আমরা তো এখানে দেখলাম যে তথ্য উপদেষ্টা চলে গেল স্বরাষ্ট্র না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজে চলে গেল এবং পররাষ্ট্র দপ্তরের মন্ত্রণালয়ের কাজে চলে গেল তুরস্কে। তো এইটা কিভাবে সম্ভব? আপনারা যদি মিলে ঝুলে এটা মানে কোনো রকমের তো আসলে জবাবদিহি নাই। ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করি, কিন্তু এই ডানে বাঁয়ে যেগুলা চালাচামুন্ডা হচ্ছে আর কি, তো আপনারা তো আসলে স্বৈরাচার ব্যবস্থার কথাই বলতেছেন, কারণ এখানে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার মানে কি বলে ব্যবসা আছে আপনাদের। আপনারা হয়তো মানে চুরি করবেন না, বাট এমন সিস্টেম করবেন যে বাংলাদেশ সরকার তুরস্ক থেকে আমদানি করবে, পাকিস্তান থেকে আমদানি করবে, চীন থেকে আমদানি করবে এবং অস্ত্র গোলা বারুদ এটা সেটা, এবং এখানে বড় বড় রকমের কমিশনের বাণিজ্য হবে। তো এইটা আমার একটা মানে সন্দেহ হইলো আর কি, আমার ধারণা মনে হইলো যে এটা অযাচিত, মানে মাহফুজ আলম সাহেবের তথ্য মন্ত্রণালয় থেকে মানে ওই দিকে লাভ দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবং এটার ক্লারিফিকেশনটা আমি আমজনতার পক্ষ থেকে আমি চাই আর কি, যে যেহেতু গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নাই এখন এই মুহূর্তে, সংসদ নাই বা বিরোধী দল নাই, তো এগুলার আসলে জবাবদিহি কোথায়, মানে কে জিজ্ঞাসা করবে, এটার উত্তরই বা মানে কে কিভাবে দিবে? তার মতে আসলে খুব দ্রুত ডিসেম্বরের আগে একটা দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং এই সমস্ত পারচেস এগুলো হোল্ড করে রাখা উচিত এবং নতুন সরকার আসলে পরে এগুলো যেন বড় বড় যে ডিলগুলো হবে ক্রয় এবং এগুলি মেজর কোনো ডিসিশনে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যাওয়া উচিত না। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।